আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাইনাল গোলটি আসলে কোথায়? তার ডেস্টিনেশন, তার ভিশন, মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে এবং এরকমটা শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বা হেড অব দ্য স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা। আগামী তো যে রাজনৈতিক দলটি হয়েছে কিংস পার্টি হিসেবে আমাদের সামনে এসেছে, জাতীয় নাগরিক পার্টি, তার বুদ্ধি পরামর্শে, অর্থনৈতিক সহযোগিতায়, সব ধরনের ব্যাকআপে যে এই দলটি এসেছে তা ওপেন সিক্রেট, এটা আমি নিজেও মনে করি, সরাসরি বলিও। সেই দলের মাধ্যমে দলীয় প্রধান হবেন কিনা কখনো ভবিষ্যতে, অথবা এই দলের মাধ্যমে তিনি আগামীতে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে আবার নতুন করে আবির্ভূত হবেন কিনা, নানান ধরনের বিতর্ক, নানান ধরনের গুঞ্জন আমাদের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে এখন তার সেই সুপ্ত বাসনার অন্যতম একটি অংশ কি খুব ম্যাটিকুলাস ডিজাইনে সার্জিস আলম আমাদের সামনে নিয়ে এলেন। তার কারণ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, দর্শক আপনারা বোধহয় এর মধ্যে অনেকে জেনেছেন যে তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট দিয়েছেন, একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বেশ মজার বিষয়। তিনি বলছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তিনি লিখতেই পারেন, কিন্তু পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। সার্জিস আলমের এই স্ট্যাটাসটিকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিব? এটি একান্ত তার ব্যক্তিগত ইচ্ছার একটি বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, তার মুখ থেকে বের করা হয়েছে তার লেখনীর মাধ্যমে? এইভাবে আমরা বিষয়টা আলোচনা করব। আমরা তো ঘরপোড়া গরুর মতন অবস্থা, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তাই এই ধরনের মন্তব্য যখন আসে তখন অবশ্যই কিছুটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা ছাড়া উপায় থাকে না। দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে, এই বিষয়টি অনেকেরই জানা, 111 সরকারের সময় বা 111 সরকার যখন গঠিত হবে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আসুন, শপথ গ্রহণ করুন। তিনি হননি রাজি। কেন হননি? ডক্টর মোহাম্মদ ইউনূসের পাল্টা প্রশ্ন ছিল, আমি যে প্রধান উপদেষ্টা হব কেয়ারটেকার গভর্নমেন্টের, কতদিনের জন্য? সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভবত বলা হয়েছিল 3 মাস বা 6 মাস। তিনি বলেছেন যে না, আমিও হব না। তার কারণ তিনি কম সময়ের জন্য সরকার প্রধান হতে চাননি। এবার হয়েছেন, এবার ডিজাইনটা বোধহয় আগে থেকে করা ছিল, 1 বছর 1.5 বছর, এই জন্য তিনি হয়েছেন। অথবা সামনে আরো কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানি না, এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি না। তবে আশঙ্কা তো অনেক ক্ষেত্রেই করা হয়, এবং এটি তো ওপেন সিক্রেট এখন যে নির্বাচন বিলম্বিত করার জন্য যা যা করা হচ্ছে, এই ছাত্রদের দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি, এবং সত্যি সত্যি ছাত্রদের দল যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নেবে সরকার প্রধান হিসেবে। তারই অংশ হিসেবে কি সার্জিস আলম এই স্ট্যাটাসটি দিলেন? আগে থেকে একটু একটু করে জানান দেওয়ার চেষ্টা করছেন। এবং এই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ যা কিছু বলছেন, নিশ্চয়ই হয়তো কিছু বলছেন না, তাদের দীর্ঘ প্ল্যানিং এর অংশ হিসেবে এক এক করে বেরিয়ে আসছে। যেমন সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হাসনাত আব্দুল্লাহ ছিল, দলের সাথে আলোচনা না করে তিনি তার ফেসবুকে এটি দিয়েছিলেন, কি কথা তাদের সঙ্গে 11 মার্চ হয়েছিল, এবং পরবর্তীতে সেটা আবার একটু লেভেল দেওয়ার চেষ্টা করলেন সার্জিস আলম। আবার এখন এসে তিনি এই কথা বলছেন। এই সার্জিস আলমরা তো নিজেদেরকে খুব পণ্ডিত ভাবেন। বাংলাদেশে আর সব মানুষ, 18 কোটি মানুষকে তারা একেবারে দুধ ভাত খাওয়া মানুষ মনে করেন, শিশু মনে করেন, বালক মনে করেন। তারা যখন হেলিকপ্টারে চড়েন তারা মানুষকে জ্ঞান দেন, সাংবাদিকদের হুমকি দেন, এটা কোন ধরনের সাংবাদিকতা। আবার তিনি যখন শতাধিক গাড়ি নিয়ে যাবেন তার এলাকায় শোডাউনের জন্য, সেটা নিয়ে তিনি নিজের মতো করে ব্যাখ্যা দেন, টাকা কোত্থেকে এলো, তার নানা জমিদার ছিল, কে জমিদার ছিল, নতুন নতুন তথ্য আবিষ্কার করা হয়। আবার নিজেদেরকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতন বর্ষিয়ান নেতাদের সহপর্যায়ে ভাবেন, মানে ওই পর্যন্ত উঠে গেছেন 2 দিন রাজনীতি করতে এসে, সেটাও তারা নিজের মুখে বলার চেষ্টা করেন। গত বৃহস্পতিবার একটি বিষয় ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে তিনি গেছেন, তার এলাকায় তিনি কাদের নিয়ে বৈঠক করা শুরু করলেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং
ওই উপজেলা প্রশাসনের অন্যান্য সব সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করলেন। কিসের এখতিয়ারে তিনি বৈঠক করলেন? কিন্তু করেছেন। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্টাফদের নিয়ে বৈঠকে বসেছেন। কেন? তারাও জানে সার্জিস আলমদের ক্ষমতা এখন কতটা, ক্ষমতা যে কতটা তা আবার তিনি নিজে বুঝিয়ে দিচ্ছেন। সার্জিস আলম যখন বিএনপি এক নেতা মতিউর রহমান তিনি ইউএনও অফিসে যাচ্ছিলেন একটি কাজে, হঠাৎ গিয়ে দেখেন সার্জিস আলমের সঙ্গে সবাই বৈঠক করছেন। বৈঠক শেষে তিনি জিজ্ঞেস করলেন যে কিসের ভিত্তিতে, কোন এখতিয়ারে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। তখন সার্জিস আলম বলছিলেন, আসলে আপনারা চান না যে এলাকার কোনো উন্নয়ন হোক। আপনাদের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ইচ্ছা করলে ঠাকুরগাঁওয়ের জন্য অনেক কিছু করতে পারেন। তো তিনি যদি করতে পারেন, আমিও পারি, আমিও একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। অবস্থা দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে এতটুকু বাধে না। এদের ঔদ্ধত্য, এদের নিজেদের সম্বন্ধে ভাবনা এতটা উঁচুতে গিয়ে পৌঁছেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সুদূর প্রসারী উচ্চাভিলাষ সম্পর্কে তো আমরা এর মধ্যে অনেক কিছুতেই পরিষ্কার হয়ে গেছি। এবং এই কথা আমি বলেছি এর আগে আপনাদেরকে যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আর কারো উপকার হোক আর না হোক, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেমন তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো যেমন উইথড্র করা হয়েছে, আবার আদালতের মাধ্যমে তিনি একের পর এক নানান ধরনের সুবিধা পাচ্ছেন। তার গ্রামীণ ট্রাস্টের যে টাকা পাওনা ছিল, সরকারের কাছে দেনা ছিল 666 কোটি টাকা, সেগুলো মকুব করে নিয়েছেন। আরও এরকম আরও অন্যান্য অনেক অনেক সুবিধা এর মধ্যে তিনি আদায় করে নিয়েছেন। গ্রামীণ ভার্সিটি নিয়েছেন, আবার শুনছি গ্রামীণ হসপিটাল নাকি নেবেন। এগুলো এটা যদি গুঞ্জন আকারে রয়েছে, এটা আমি শিওর না। অতএব সরকার প্রধান হওয়ার তার যে সুপ্ত ইচ্ছা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের, সেটাও অমূলক সম্ভবত কিছু লেখেননি সার্জিস আলম। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাইনাল গোলটি আসলে কোথায়? তার ডেস্টিনেশন, তার ভিশন, মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে। এবং এরকমটা শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বা হেড অব দ্য স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা। আগামী তো যে রাজনৈতিক দলটি হয়েছে, কিংস পার্টি হিসেবে আমাদের সামনে এসেছে, জাতীয় নাগরিক পার্টি, তার বুদ্ধি পরামর্শে, অর্থনৈতিক সহযোগিতায়, সব ধরনের ব্যাকআপে যে এই দলটি এসেছে তা ওপেন সিক্রেট। এটা আমি নিজেও মনে করি, সরাসরি বলিও। সেই দলের মাধ্যমে দলীয় প্রধান হবেন কিনা কখনো ভবিষ্যতে, অথবা এই দলের মাধ্যমে তিনি আগামীতে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে আবার নতুন করে আবির্ভূত হবেন কিনা, নানান ধরনের বিতর্ক, নানান ধরনের গুঞ্জন আমাদের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে এখন তার সেই সুপ্ত বাসনার অন্যতম একটি অংশ কি খুব ম্যাটিকুলাস ডিজাইনে সার্জিস আলম আমাদের সামনে নিয়ে এলেন। তার কারণ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, দর্শক আপনারা বোধহয় এর মধ্যে অনেকে জেনেছেন যে তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট দিয়েছেন, একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বেশ মজার বিষয়। তিনি বলছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তিনি লিখতেই পারেন, কিন্তু পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। সার্জিস আলমের এই স্ট্যাটাসটিকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নেব? এটি একান্ত তার ব্যক্তিগত ইচ্ছার একটি বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, তার মুখ থেকে বের করা হয়েছে তার লেখনীর মাধ্যমে? এইভাবে আমরা বিষয়টা আলোচনা করব। আমরা তো ঘরপোড়া গরুর মতন অবস্থা,
সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়। তাই এই ধরনের মন্তব্য যখন আসে তখন অবশ্যই কিছুটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা ছাড়া উপায় থাকে না। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে এই বিষয়টি অনেকেরই জানা, 111 সরকারের সময় বা 111 সরকার যখন গঠিত হবে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আসুন, শপথ গ্রহণ করুন। তিনি হননি রাজি। কেন হননি? ডক্টর মোহাম্মদ ইউনূসের পাল্টা প্রশ্ন ছিল, আমি যে প্রধান উপদেষ্টা হব কেয়ারটেকার গভর্নমেন্টের, কতদিনের জন্য? সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভবত বলা হয়েছিল 3 মাস বা 6 মাস। তিনি বলেছেন যে না, আমি হব না। তার কারণ তিনি কম সময়ের জন্য সরকার প্রধান হতে চাননি। এবার হয়েছেন, এবার রিজাইনটা বোধহয় আগে থেকে করা ছিল, 1 বছর 1.5 বছর, এই জন্য তিনি হয়েছেন। অথবা সামনে আরো কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানি না, এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি না। তবে আশঙ্কা তো অনেক ক্ষেত্রেই করা হয়, এবং এটি তো ওপেন সিক্রেট এখন যে নির্বাচন বিলম্বিত করার জন্য যা যা করা হচ্ছে, এই ছাত্রদের দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি, এবং সত্যি সত্যি ছাত্রদের দল যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নেবে সরকার প্রধান হিসেবে। তারই অংশ হিসেবে কি সার্জিস আলম এই স্ট্যাটাসটি দিলেন, আগে থেকে একটু একটু করে জানান দেওয়ার চেষ্টা করছেন। এবং এই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ যা কিছু বলছেন নিশ্চয়ই হয়তো কিছু বলছেন না, তাদের দীর্ঘ প্ল্যানিংয়ের অংশ হিসেবে এক এক করে বেরিয়ে আসছে। যেমন সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হাসনাত আব্দুল্লাহ ছিল, দলের সাথে আলোচনা না করে তিনি তার ফেসবুকে এটি দিয়েছিলেন, কি কথা তাদের সঙ্গে 11 মার্চ হয়েছিল, এবং পরবর্তীতে সেটা আবার একটু লেভেল দেওয়ার চেষ্টা করলেন সার্জিস আলম। আবার এখন এসে তিনি এই কথা বলছেন। এই সার্জিস আলমরা তো নিজেদেরকে খুব পণ্ডিত ভাবেন। বাংলাদেশে আর সব মানুষ, 18 কোটি মানুষকে তারা একেবারে দুধ ভাত খাওয়া মানুষ মনে করেন, শিশু মনে করেন, বালক মনে করেন। তারা যখন হেলিকপ্টারে চড়েন তারা মানুষকে জ্ঞান দেন, সাংবাদিকদের হুমকি দেন, এটা কোন ধরনের সাংবাদিকতা। আবার তিনি যখন শতাধিক গাড়ি নিয়ে যাবেন তার এলাকায় শোডাউনের জন্য, সেটা নিয়ে তিনি নিজের মতো করে ব্যাখ্যা দেন, টাকা কোত্থেকে এলো, তার নানা জমিদার ছিল, কে জমিদার ছিল, নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করা হয়। আবার নিজেরা নিজেদেরকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন বর্ষিয়ান নেতাদের সমপর্যায়ে ভাবেন, মানে ওই পর্যন্ত উঠে গেছেন 2 দিন রাজনীতি করতে এসে, সেটাও তারা নিজের মুখে বলার চেষ্টা করেন। গত বৃহস্পতিবার একটি বিষয় ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে তিনি গেছেন, তার এলাকায় তিনি কাদের নিয়ে বৈঠক করা শুরু করলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই উপজেলা প্রশাসনের অন্যান্য সব সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করলেন। কিসের এখতিয়ারে তিনি বৈঠক করলেন, কিন্তু করেছেন। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্টাফদের নিয়ে বৈঠকে বসেছেন, কেন? তারাও জানে সার্জিস আলমদের ক্ষমতা এখন কতটা, ক্ষমতা যে কতটা তা আবার তিনি নিজে বুঝিয়ে দিচ্ছেন সার্জিস আলম। যখন বিএনপি এক নেতা মতিউর রহমান তিনি ইউএনও অফিসে যাচ্ছিলেন একটি কাজে, হঠাৎ গিয়ে দেখেন সার্জিস আলমের সঙ্গে সবাই বৈঠক করছেন। বৈঠক শেষে তিনি জিজ্ঞেস করলেন যে কিসের ভিত্তিতে, কোন এখতিয়ারে তিনি সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন। তখন সার্জিস আলম বলছিলেন, আসলে আপনারা চান না যে এলাকার কোনো উন্নয়ন হোক, আপনাদের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ইচ্ছা করলে ঠাকুরগাঁয়ের জন্য অনেক কিছু করতে পারেন, তো তিনি যদি করতে পারেন আমিও পারি, আমিও একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। অবস্থা দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে এতটুকু বাধে না। এদের ঔদ্ধত্য, এদের নিজেদের সম্বন্ধে ভাবনা এতটা উঁচুতে গিয়ে পৌঁছেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সুদূর প্রসারী উচ্চাভিলাষ সম্পর্কে তো আমরা এর মধ্যে অনেক কিছুতেই পরিষ্কার হয়ে গেছি, এবং এই কথা আমি বলেছি এর আগে আপনাদেরকে যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আর কারো উপকার হোক আর না হোক, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেমন তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো যেমন উইথড্র করা হয়েছে, আবার আদালতের মাধ্যমে তিনি একের পর এক নানান ধরনের সুবিধা পাচ্ছেন। তার গ্রামীণ ট্রাস্টের যে টাকা পাওনা ছিল, সরকারের কাছে দেনা ছিল 666 কোটি টাকা, সেগুলো মকুব করে নিয়েছেন। এরকম আরো অন্যান্য অনেক অনেক সুবিধা এর মধ্যে তিনি আদায় করে নিয়েছেন। গ্রামীণ ভার্সিটি নিয়েছেন, আবার শুনছি গ্রামীণ হসপিটাল নাকি নিবেন, এটা যদি গুঞ্জন আকারে রয়েছে এটা আমি শিওর না। অতএব সরকার প্রধান হওয়ার তার যে সুপ্ত ইচ্ছা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের, সেটাও অমূলক সম্ভবত কিছু লেখেননি সার্জিস আলম।
আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাইনাল গোলটি আসলে কোথায়? তার ডেস্টিনেশন, তার ভিশন, মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে এবং এরকমটা শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বা হেড অব দ্য স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা। আগামী তো যে রাজনৈতিক দলটি হয়েছে কিংস পার্টি হিসেবে আমাদের সামনে এসেছে, জাতীয় নাগরিক পার্টি, তার বুদ্ধি পরামর্শে, অর্থনৈতিক সহযোগিতায়, সব ধরনের ব্যাকআপে যে এই দলটি এসেছে তা ওপেন সিক্রেট, এটা আমি নিজেও মনে করি, সরাসরি বলিও। সেই দলের মাধ্যমে দলীয় প্রধান হবেন কিনা কখনো ভবিষ্যতে, অথবা এই দলের মাধ্যমে তিনি আগামীতে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে আবার নতুন করে আবির্ভূত হবেন কিনা, নানান ধরনের বিতর্ক, নানান ধরনের গুঞ্জন আমাদের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে এখন তার সেই সুপ্ত বাসনার অন্যতম একটি অংশ কি খুব ম্যাটিকুলাস ডিজাইনে সার্জিস আলম আমাদের সামনে নিয়ে এলেন। তার কারণ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, দর্শক আপনারা বোধহয় এর মধ্যে অনেকে জেনেছেন যে তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট দিয়েছেন, একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বেশ মজার বিষয়। তিনি বলছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তিনি লিখতেই পারেন, কিন্তু পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? সার্জিস আলমের এই স্ট্যাটাসটিকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিব? এটি একান্ত তার ব্যক্তিগত ইচ্ছার একটি বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, তার মুখ থেকে বের করা হয়েছে তার লেখনীর মাধ্যমে? এইভাবে আমরা বিষয়টা আলোচনা করব। আমরা তো ঘরপোড়া গরুর মতন অবস্থা, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তাই এই ধরনের মন্তব্য যখন আসে তখন অবশ্যই কিছুটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা ছাড়া উপায় থাকে না। দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে, এই বিষয়টি অনেকেরই জানা, 111 সরকারের সময় বা 111 সরকার যখন গঠিত হবে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আসুন, শপথ গ্রহণ করুন। তিনি হননি রাজি। কেন হননি? ডক্টর মোহাম্মদ ইউনূসের পাল্টা প্রশ্ন ছিল, আমি যে প্রধান উপদেষ্টা হব কেয়ারটেকার গভর্নমেন্টের, কতদিনের জন্য? সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভবত বলা হয়েছিল 3 মাস বা 6 মাস। তিনি বলেছেন যে না, আমিও হব না। তার কারণ তিনি কম সময়ের জন্য সরকার প্রধান হতে চাননি। এবার হয়েছেন, এবার ডিজাইনটা বোধহয় আগে থেকে করা ছিল, 1 বছর 1.5 বছর, এই জন্য তিনি হয়েছেন। অথবা সামনে আরো কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানি না, এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি না। তবে আশঙ্কা তো অনেক ক্ষেত্রেই করা হয়, এবং এটি তো ওপেন সিক্রেট এখন যে নির্বাচন বিলম্বিত করার জন্য যা যা করা হচ্ছে, এই ছাত্রদের দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি, এবং সত্যি সত্যি ছাত্রদের দল যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নেবে সরকার প্রধান হিসেবে। তারই অংশ হিসেবে কি সার্জিস আলম এই স্ট্যাটাসটি দিলেন? আগে থেকে একটু একটু করে জানান দেওয়ার চেষ্টা করছেন। এবং এই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ যা কিছু বলছেন, নিশ্চয়ই হয়তো কিছু বলছেন না, তাদের দীর্ঘ প্ল্যানিংয়ের অংশ হিসেবে এক এক করে বেরিয়ে আসছে। যেমন সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হাসনাত আব্দুল্লাহ ছিল, দলের সাথে আলোচনা না করে তিনি তার ফেসবুকে এটি দিয়েছিলেন, কি কথা তাদের সঙ্গে 11 মার্চ হয়েছিল, এবং পরবর্তীতে সেটা আবার একটু লেভেল দেওয়ার চেষ্টা করলেন সার্জিস আলম। আবার এখন এসে তিনি এই কথা বলছেন। এই সার্জিস আলমরা তো নিজেদেরকে খুব পণ্ডিত ভাবেন। বাংলাদেশে আর সব মানুষ, 18 কোটি মানুষকে তারা একেবারে
দুধ ভাত খাওয়া মানুষ মনে করেন, শিশু মনে করেন, বালক মনে করেন। তারা যখন হেলিকপ্টারে চড়েন, তারা মানুষকে জ্ঞান দেন, সাংবাদিকদের হুমকি দেন। এটা কোন ধরনের সাংবাদিকতা? আবার তিনি যখন শতাধিক গাড়ি নিয়ে যাবেন তার এলাকায় শোডাউনের জন্য, সেটা নিয়ে তিনি নিজের মতো করে ব্যাখ্যা দেন, কাকা কোত্থেকে এলো, তার নানা জমিদার ছিল, কে জমিদার ছিল, নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করা হয়। আবার নিজেদেরকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতন বর্ষিয়ান নেতাদের সহপর্যায়ে ভাবেন, মানে ওই পর্যন্ত উঠে গেছেন 2 দিন রাজনীতি করতে এসে, সেটাও তারা নিজের মুখে বলার চেষ্টা করেন। গত বৃহস্পতিবার একটি বিষয় ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে তিনি গেছেন, তার এলাকায় তিনি কাদের নিয়ে বৈঠক করা শুরু করলেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই উপজেলা প্রশাসনের অন্যান্য সব সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করলেন। কিসের এখতিয়ারে তিনি বৈঠক করলেন? কিন্তু করেছেন। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্টাফদের নিয়ে বৈঠকে বসেছেন। কেন? তারাও জানে সার্জিস আলমদের ক্ষমতা এখন কতটা, ক্ষমতা যে কতটা তা আবার তিনি নিজে বুঝিয়ে দিচ্ছেন। সার্জিস আলম যখন বিএনপি এক নেতা মতিউর রহমান তিনি ইউএনও অফিসে যাচ্ছিলেন একটি কাজে, হঠাৎ গিয়ে দেখেন সার্জিস আলমের সঙ্গে সবাই বৈঠক করছেন। বৈঠক শেষে তিনি জিজ্ঞেস করলেন যে কিসের ভিত্তিতে, কোন এখতিয়ারে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। তখন সার্জিস আলম বলছিলেন, আসলে আপনারা চান না যে এলাকার কোনো উন্নয়ন হোক। আপনাদের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ইচ্ছা করলে ঠাকুরগাঁয়ের জন্য অনেক কিছু করতে পারেন, তো তিনি যদি করতে পারেন আমিও পারি, আমিও একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। অবস্থা দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে এতটুকু বাধে না। এদের ঔদ্ধত্য, এদের নিজেদের সম্বন্ধে ভাবনা এতটা উঁচুতে গিয়ে পৌঁছেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সুদূর প্রসারী উচ্চাভিলাষ সম্পর্কে তো আমরা এর মধ্যে অনেক কিছুতেই পরিষ্কার হয়ে গেছি। এবং এই কথা আমি বলেছি এর আগে আপনাদেরকে যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আর কারো উপকার হোক আর না হোক, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেমন তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো যেমন উইথড্র করা হয়েছে, আবার আদালতের মাধ্যমে তিনি একের পর এক নানান ধরনের সুবিধা পাচ্ছেন। তার গ্রামীণ ট্রাস্টের যে টাকা পাওনা ছিল, সরকারের কাছে দেনা ছিল 666 কোটি টাকা, সেগুলো মকুব করে নিয়েছেন। আরও এরকম আরও অন্যান্য অনেক অনেক সুবিধা এর মধ্যে তিনি আদায় করে নিয়েছেন। গ্রামীণ ভার্সিটি নিয়েছেন, আবার শুনছি গ্রামীণ হসপিটাল নাকি নেবেন। এটা যদি গুঞ্জন আকারে রয়েছে, এটা আমি শিওর না। অতএব সরকার প্রধান হওয়ার তার যে সুপ্ত ইচ্ছা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের, সেটাও অমূলক সম্ভবত কিছু লেখেননি সার্জিস আলম। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।